প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাদের টেকনিক্যাল সাইডে একটু সমস্যা ছিল। আমি আমার পূর্বের ক্লাসে আবার চলে আসছি। আমি কোহিনুর বেগম, ভিগনেসা নুন স্কুল অ্যান্ড কলেজ ব্যবসায় শিক্ষা শাখায় ব্যবস্থাপনা বিষয়ে প্রভাষক। কিশোর বাতায়ন ফেসবুক লাইভ ক্লাসের মাধ্যমে আমার ব্যবস্থাপনা ক্লাসে সকলকে স্বাগতম এবং সকলকে ঈদের পরের এই ক্লাসের জন্য ঈদ মোবারক। আশা করি সকলে সুস্থ এবং নিরাপদ আছো। পূর্বে যে ক্লাসগুলো আমি সম্পূর্ণ করেছিলাম তার ধারাবাহিকতায় আজকে আমি ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায় শুরু করব। তার অর্থই হচ্ছে যে ঈদের পূর্বে আমি ৮ম অধ্যায়ের একটি ক্লাস করেছিলাম এবং সেই ক্লাসের ধারাবাহিকতা রক্ষার জন্য আজকে আমি পুরো অধ্যায়টি সম্পূর্ণ করার জন্য আজকে ক্লাসটি করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সকলেই তোমরা তোমাদের বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করবে। যেহেতু আমাদের টেকনিক্যাল সাইডের জন্য একটু ব্যাঘাত ঘটেছিল, বিভ্রান্তিতে পড়েছিলাম, আশা করি এই মুহূর্তে তোমরা আবার তোমাদের বন্ধুদের এই ক্লাসটি শেয়ার করে দাও। আমি এখন মূল ক্লাসে চলে যাই। বলেছিলাম আমরা ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায় প্রথম পর্বের ক্লাস সম্পূর্ণ করেছি, আজকে দ্বিতীয় পর্বের ক্লাস। তোমাদের নিশ্চয়ই মনে আছে ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রের ৮ম অধ্যায় যোগাযোগ অধ্যায় কী কী আমরা আলোচনা করেছিলাম। আমরা আলোচনা করেছিলাম যোগাযোগ সম্পর্কে ধারণা, যোগাযোগের বৈশিষ্ট্য, যোগাযোগ প্রক্রিয়া এবং যোগাযোগের শ্রেণীবিভাগ। তোমাদের একটু মনে করে দেই, যোগাযোগ বলতে আমরা কি বুঝি। যোগাযোগ বলতে আমরা বুঝি দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে যখন কোনো অর্থপূর্ণ তথ্য বা সংবাদ আদান প্রদান করা হয় সেটাই যোগাযোগ। এবং বৈশিষ্ট্যতে ছিল যোগাযোগের ভিতরে অবশ্যই দুটো পক্ষ থাকবে, একজন প্রেরক বা সেন্টার আর একজন থাকবে রিসিভার বা প্রাপক। এবং কোনো অর্থপূর্ণ তথ্য বা সংবাদ দুই পক্ষ বা একাধিক পক্ষের ভিতরে আদান প্রদান হবে এবং অবশ্যই কোনো অর্থপূর্ণ তথ্য থাকতে হবে এবং কোনো আদান প্রদান করার জন্য একটি মাধ্যম থাকতে হবে। এইগুলো ছিল আমাদের যোগাযোগ ধারণা এবং বৈশিষ্ট্য। তারপরে আমি আলোচনা করেছিলাম যোগাযোগ প্রক্রিয়া। সেখানে আমাদের প্রক্রিয়াটা আমি পুরো চার্ট করে তোমাদের দেখিয়েছিলাম। তারপর আমি বলি যোগাযোগ প্রক্রিয়া একজন প্রেরক থাকবে, সে এনকোডিং বা তথ্যটি প্রেরণযোগ্য করে সাজাবে, তথ্য তৈরি হবে, মাধ্যম নির্বাচন করবে, প্রাপকের কাছে পাঠাবে এবং প্রাপক যখন তথ্যটি বুঝে উত্তর দিবে তখনই যোগাযোগ প্রক্রিয়া সম্পন্ন হয়। এখানে তোমাদের একটু কথা বলে রাখি, যোগাযোগ প্রক্রিয়া কিন্তু পুরো প্রক্রিয়া নিয়েও একটা প্রশ্ন হতে পারে, অথবা এনকোডিং বা প্রেরণযোগ্য করে সাজানো, ডেকোডিং বা গ্রহণযোগ্য করে অর্থবোধ করে নিজেকে গ্রহণ করা এবং প্রতি উত্তর বা ফিডব্যাক, এই তিনটা অংশ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা অংশ থেকে আমাদের প্রশ্ন তৈরি হয়, অনুধাবন তৈরি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তার পরবর্তী যে ধাপগুলি আমরা আলোচনা করেছিলাম ঈদের পূর্বে ক্লাসটাতে, সেখানে ছিল আমাদের যোগাযোগ শ্রেণীবিভাগ। যোগাযোগ শ্রেণীবিভাগ থেকে আসলে আমরা মূল ক্লাস শুরু করব। যোগাযোগের শ্রেণীবিভাগ যেহেতু আমাদের 5টা শ্রেণীবিভাগ ছিল, ঈদের পূর্বের ক্লাসটাতে প্রথম পর্বের ক্লাসটাতে আমি শুধুমাত্র একটি শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করেছিলাম এবং সেই একটি শ্রেণীবিভাগে আমি একটু বলি তোমাদের শ্রেণীবিভাগগুলো কী কী ছিল। প্রথমে ছিল আমাদের তথ্য প্রবাহ অনুযায়ী যোগাযোগ, যেটা আমরা আলোচনা করেছিলাম, তথ্য প্রবাহ অনুযায়ী যোগাযোগ। তারপরে বলেছিলাম আমরা আনুষ্ঠানিকতা অনুযায়ী যোগাযোগ, বলেছিলাম আমরা বাচনিক বা শাব্দিক যোগাযোগ, যেটাকে বলা হয় মাধ্যম অনুযায়ী যোগাযোগ। আমরা আজকে আলোচনা করব ব্যক্তি অনুযায়ী যোগাযোগ এবং অন্যান্য যোগাযোগ। যেহেতু ঈদের পূর্বে ক্লাসে শুধুমাত্র আমরা তথ্য প্রবাহ অনুযায়ী যোগাযোগটা আলোচনা করেছিলাম, সেখানে একটু ফিরিয়ে যাই। তথ্য প্রবাহ অনুযায়ী যোগাযোগ আমরা দুটো ভাগ দিয়েছিলাম, একটা হচ্ছে উলম্ব যোগাযোগ আর একটা হচ্ছে আড়াআড়ি যোগাযোগ। এবং উলম্ব যোগাযোগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে একটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন এবং অধস্তন কর্মীদের ভিতরে যখন উপর নিচ যোগাযোগ হয়, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ কর্মীদের সাথে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে, তখন সেটাকে বলা হয় উলম্ব যোগাযোগ। এবং
এবং সমান্তরাল যোগাযোগের ক্ষেত্রে আমরা বলেছিলাম যখন একটা প্রতিষ্ঠানের একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উৎপাদন বিভাগে কোনো নির্বাহী বিক্রয় বিভাগের কোনো নির্বাহীর সাথে যোগাযোগ করে আমাকে একই স্তরে থেকে একই দায়িত্ব এবং কর্তৃত্ব পালন করার ক্ষেত্রে যখন যোগাযোগ করে একই কাজ সম্পর্কিত তখন তাকে বলা হয় আড়াআড়ি যোগাযোগ। তাহলে আজকে আমাদের মূল ক্লাসে চলে যাই। আজকে আমরা বলেছিলাম যে আমরা এতক্ষণ পূর্বের ক্লাসগুলি একটু মনে করলাম এবং এখন নতুন ক্লাসের বিষয়বস্তুতে আমি যাব। নতুন ক্লাসের বিষয়বস্তুতে আছে আমাদের আনুষ্ঠানিকতা অনুযায়ী যোগাযোগ। আমরা আনুষ্ঠানিকতা এটা হলো 2 নম্বর পয়েন্ট। আনুষ্ঠানিকতা অনুযায়ী যোগাযোগ আমাদের দ্বিতীয় শ্রেণী বিভাগ। আনুষ্ঠানিকতা অনুযায়ী যোগাযোগ আমাদের দুটো ভাগ আছে, একটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ, একটা হচ্ছে অনানুষ্ঠানিক যোগাযোগ। একটা প্রতিষ্ঠানের ভিতরে যখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ কর্তৃপক্ষ অথবা একই স্তরে থেকে কর্মকর্তা কর্মচারীরা যখন যোগাযোগ করে কোনো অর্থপূর্ণ তথ্য বা ভাব আদান প্রদান করে সম্পর্কের ভিত্তিতে তখন তাকে বলা হয় আনুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগের ভিতরে আমরা বলেছিলাম দুটো ভাগ আছে, একটা হচ্ছে আনুষ্ঠানিক যোগাযোগ আর একটা অনানুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগ বলতে আমরা কি বুঝি? আনুষ্ঠানিক যোগাযোগ বলতে বুঝি একটা প্রতিষ্ঠান কর্মকর্তা বা কর্মচারীরা নির্বাহী বা অধীনস্থ কর্মীরা যখন প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি আনুষ্ঠানিকতা অনুসরণ করে অথবা ঊর্ধ্বতন অধীনস্থ সম্পর্ক বজায় রেখে শুধুমাত্র অর্থপূর্ণ তথ্য বা সংবাদ আদান প্রদান করে তখন তাকে বলা হয় আনুষ্ঠানিক যোগাযোগ। এখানে মনে রাখতে হবে যে আনুষ্ঠানিক যোগাযোগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়ম নীতি এবং কর্তৃত্ব দায়িত্ব সকল কিছু অনুসরণ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অন্য কোনো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করবে, অর্থপূর্ণ তথ্য বা সংবাদ আদান প্রদান করবে অথবা ঊর্ধ্বতন অধীনস্থ কর্মীরা নিজেদের অবস্থান বিবেচনা করে কর্তৃত্ব দায়িত্ব অনুসরণ করে আদেশ বা নির্দেশ পরিকল্পনা এবং নীতি নির্ধারণগুলো সরবরাহ করে থাকে, বাস্তবায়নের কাজগুলো করার জন্য যে যোগাযোগ করা হয় সেটাকে বলা হয় আনুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগের উদাহরণ কি হতে পারে? হতে পারে সাক্ষাৎকার, হতে পারে লিখিত বিজ্ঞপ্তি অথবা নোটিশ, হতে পারে আবেদনপত্র সংগ্রহ, এগুলো সকল কিছু বলা হয় আনুষ্ঠানিক যোগাযোগ। আনুষ্ঠানিক যোগাযোগ অবশ্যই একটা প্রতিষ্ঠানের আনুষ্ঠানিকতা অনুসরণ করে করা হয় এবং সম্পর্ক এবং যোগাযোগের বিষয়গুলো থাকে প্রাতিষ্ঠানিক নিয়মকানুন এবং রীতি পদ্ধতি অনুসরণ করে। এখন আমরা যাব অনানুষ্ঠানিক যোগাযোগ। একটা প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থ কর্মীর ভিতরে শুধুমাত্র প্রাতিষ্ঠানিক সম্পর্কের বহির্ভূত থেকে সম্পর্কের ভিত্তিতে যে যোগাযোগ করা হয়ে থাকে তাকে বলা হয় আনুষ্ঠানিক সম্পর্ক। অনানুষ্ঠানিক সম্পর্কটাও কিন্তু প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করার জন্য একটা প্রতিষ্ঠানের ভিতরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অধীনস্থর সাথে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্বাহী অপর কোনো নির্বাহীর সাথে যোগাযোগ করতে পারে অথবা অধীনস্থ কর্মীরা অন্য কোনো অধীনস্থ কর্মীর সাথেও যোগাযোগ করতে পারে। তার অর্থই হচ্ছে যে শুধুমাত্র সম্পর্কের ভিত্তিতে প্রাতিষ্ঠানিক পরিকল্পনা এবং নীতি নির্ধারণ বা উদ্দেশ্য নিয়েও আলোচনা হতে পারে অথবা সম্পর্কের ভিত্তিতে ব্যক্তিগত বিষয় নিয়েও যোগাযোগ হতে পারে। যেমন আমরা বলবো যে বছর অন্তর একটা প্রতিষ্ঠান বা শিক্ষা প্রতিষ্ঠান যখন বনভোজন অথবা ইফতার পার্টি অথবা পূর্ণ মিলনী করে সেটাকে বলা আমরা অনানুষ্ঠানিক যোগাযোগ। অথবা কোনো পারিবারিক অনুষ্ঠান, সামাজিক অনুষ্ঠান, রাষ্ট্রীয় অনুষ্ঠানে যখন একত্রিত হয়, সম্পর্ক তৈরি হয়, যোগাযোগ করা হয় তখন তাকে বলবো আমরা অনানুষ্ঠানিক যোগাযোগ। প্রিয় শিক্ষার্থীরা, অনানুষ্ঠানিক যোগাযোগও কিন্তু একটি প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করার জন্য যথেষ্ট পরিমাণে গুরুত্ব বহন করে। এখন আমাদের 2 নম্বর ছিল আনুষ্ঠানিক যোগাযোগ, আমরা 3 নম্বর শ্রেণী বিভাগে চলে যাব। 3 নম্বর শ্রেণী বিভাগ আছে আমাদের মাধ্যম অনুযায়ী যোগাযোগ। প্রিয় শিক্ষার্থীরা, যেহেতু এটা আমাদের লাইভ ক্লাস, আমি আশা করব তোমরা অবশ্যই এই ক্লাস চলাকালীন সময়ে
প্রত্যেকের হাতে বই থাকবে, খাতা থাকবে, কারণ আমরা নিজেরা একটা ক্লাসরুম তৈরি করেছি তোমাদের জন্য। আমি আশা করি ক্লাসরুমে বাস্তব অবস্থায় তোমরা যেভাবে ক্লাসে অংশগ্রহণ করো, মনোযোগ দাও, খাতা রেডি রাখো, আপনারা যে কথাগুলো বলেন, টিচার যে কথাগুলো বলেন সেগুলো নোট ডাউন করো, আশা করি তোমরা সেভাবেই তোমাদের ক্লাসটি সম্পূর্ণ করবে। এখন আমি যাচ্ছি মাধ্যম অনুযায়ী যোগাযোগ। 3 নম্বর আমাদের মাধ্যম অনুযায়ী যোগাযোগ। মাধ্যম অনুযায়ী যোগাযোগ দুটো ভাগ আছে। মাধ্যম অনুযায়ী যোগাযোগের দুটো ভাগ আছে। একটা হচ্ছে বাচনিক যোগাযোগ বা শাব্দিক যোগাযোগ। মাধ্যম অনুযায়ী যোগাযোগের দুটো ভাগ আছে, শাব্দিক বা বাচনিক যোগাযোগ, আর একটা হচ্ছে অবাচনিক অথবা শব্দ বহির্ভূত যোগাযোগ। আমরা বলেছিলাম মাধ্যম অনুযায়ী যোগাযোগ দুটো ভাগ আছে, একটা হচ্ছে শাব্দিক যোগাযোগ বা বাচনিক যোগাযোগ, আর দ্বিতীয়টি হচ্ছে অবাচনিক বা শব্দ বহির্ভূত যোগাযোগ। বাচনিক বা শাব্দিক যোগাযোগেরও কিন্তু আবার দুটো ভাগ আছে। আবারও বলছি, আমাদের মাধ্যম অনুযায়ী যোগাযোগ দুটো ভাগ আছে, একটা হচ্ছে শাব্দিক যোগাযোগ, শাব্দিক বা বাচনিক যোগাযোগ, আর দ্বিতীয়টি হচ্ছে অবাচনিক বা শব্দ বহির্ভূত যোগাযোগ। এখন আমরা যদি শাব্দিক যোগাযোগে দুটো ভাগ করি, শাব্দিক যোগাযোগ দুটো ভাগ আছে, একটা হচ্ছে লিখিত যোগাযোগ, অন্যটি হচ্ছে মৌখিক যোগাযোগ। আবারও বলছি, শাব্দিক বা বাচনিক যোগাযোগের দুটো ভাগ, একটা হচ্ছে লিখিত যোগাযোগ আর একটা হচ্ছে মৌখিক যোগাযোগ। আমরা এখন বাচনিক যোগাযোগ বা শাব্দিক যোগাযোগ আলোচনা করব। প্রথমে বাচনিক যুগে বা শাব্দিক যোগাযোগ যে দুটো শ্রেণী বিভাগ বলেছি আমরা, একটা হচ্ছে লিখিত যোগাযোগ আর একটা হচ্ছে মৌখিক বা অলিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগ বলতে কি বোঝায়? আমরা যে একটু আগে বললাম যে আনুষ্ঠানিক নিয়ম নীতি অনুসরণ করে যে যোগাযোগটা করা হয় সেই সকল কিছুই কিন্তু আসলে লিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগ হচ্ছে যে একটা প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি অনুসরণ করে যখন বিভিন্ন তথ্য নির্ভুলভাবে প্রতিষ্ঠানের বিভিন্ন স্তরে অধীনস্থ কর্মী বা বিভিন্ন পর্যায়ে বা প্রতিষ্ঠানে বহির্ভূত কোনো অঙ্গ সংগঠন বা বিভিন্ন প্রতিষ্ঠানে সরবরাহ করা হয়, তখন সেই যোগাযোগ পদ্ধতিকে বলা হয় লিখিত যোগাযোগ। লিখিত যোগাযোগের মাধ্যমটাই হচ্ছে কাগজে কলমে মাধ্যমে অক্ষর বা শব্দ প্রয়োগ করে কিছু লেখা প্রয়োগ করা, এবং সেটাকে বলা হচ্ছে শাব্দিক বা লিখিত বাচনিক যোগাযোগ। এবং এই যোগাযোগের মাধ্যমে প্রথমে আমরা বলেছিলাম যে আমাদের দুটো ভাগ আছে, একটা লিখিত যোগাযোগ, এটা মৌখিক যোগাযোগ। লিখিত যোগাযোগ তোমাদের সংজ্ঞা দিলাম যে লিখিত কাগজের আকারে নির্ভুলভাবে কোনো তথ্য বা সংবাদ যখন প্রতিষ্ঠানের সকল স্তরে সরবরাহ করা হয়, সকল কর্মকর্তা কর্মচারীদের মধ্যে সরবরাহ করা হয়, নির্ভুলভাবে সরবরাহ করা হয়, তখন আমরা বলবো লিখিত যোগাযোগ। এবং এই লিখিত যোগাযোগ শুধুমাত্র প্রতিষ্ঠানের ভিতরেই সরবরাহ করা হয় না, যেহেতু একটি প্রাতিষ্ঠানিক সম্পর্কিত কাজ সম্পর্কিত, এক্ষেত্রে প্রতিষ্ঠানের বাহিরে যে প্রতিষ্ঠান বা অঙ্গ সংগঠনগুলো আছে যাদের সাথে ব্যবসায়িক কাজ সম্পন্ন করা হয় তাদের সাথেও কিন্তু লিখিত যোগাযোগই সম্পন্ন করা হয়। লিখিত যোগাযোগের মাধ্যমগুলো কি? লিখিত যোগাযোগের মাধ্যম কিন্তু তিনটে ভাগ থাকতে পারে। একটা হচ্ছে নির্বাহী বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেদের বিভিন্ন নীতি নির্ধারণ অথবা প্রতিবেদন দিয়েও লিখিত যোগাযোগ তৈরি করতে পারে। আবার কর্মচারী বা কর্মকর্তাদের জন্যও কিন্তু লিখিত যোগাযোগ হতে পারে, যে কোনো নোটিশ দেওয়া, বিজ্ঞপ্তি দেওয়া, আবেদনপত্র সংগ্রহ করা, অথবা কাউকে ব্যক্তিগতভাবে কাজের জন্য নোটিশ করা, প্রমোশন দেওয়া, এগুলি লিখিত যোগাযোগ। ইনক্রিমেন্ট দেওয়া, এগুলি লিখিত যোগাযোগ। অথবা কোনো কাজের ধরন বা পদ্ধতি যখন কোনো বিভাগে নির্দিষ্ট করা হয় তখন সেই লিখিত যোগাযোগের মাধ্যমে নির্দেশ দেওয়া হয়। অথবা আমরা বলবো যে লিখিত যোগাযোগ একটা প্রতিষ্ঠানের ভিজিটিং কার্ডও কিন্তু যোগাযোগের একটা অংশ, তারপরে ডায়েরিও লিখিত যোগাযোগের একটা অংশ, সংবাদপত্রে প্রতিষ্ঠান সম্পর্কে কোনো বিজ্ঞপ্তিও লিখিত যোগাযোগের অংশ, সাইনবোর্ড, ব্যানার, এগুলো কিন্তু লিখিত যোগাযোগের অংশ, যেটা
প্রতিষ্ঠান সম্পর্কে সকলকে অবহিত করা হয়, অবগতি করানোর জন্য যে যোগাযোগটা করা হয় প্রতিষ্ঠানের। তোমরা যখন কখনো ব্যাংকে যাও তখন দেখবে প্রত্যেকটা ব্যাংকের ভিতরে কিন্তু অর্থ বছরের একটি স্টেটমেন্ট ঝোলানো থাকে সকল যারা গ্রাহক থাকবে তাদের অবগতির জন্য। এটাও কিন্তু লিখিত যোগাযোগের একটা অংশ। এখন আমরা যাব মৌখিক যোগাযোগ। মৌখিক যোগাযোগ বলতে কি বোঝায়? মৌখিক যোগাযোগ হচ্ছে একটা প্রতিষ্ঠান যখন তাদের মৌখিকভাবে কোনো তথ্য বা সংবাদ বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা কর্মচারীদের ভিতরে আদান প্রদান করে থাকে তখন তাকে বলা হয় মৌখিক যোগাযোগ। মৌখিক যোগাযোগও কিন্তু সাক্ষাৎকার হতে পারে, কোনো সেমিনার বা কোনো প্রতিবেদন অভিহিত করার জন্য হতে পারে, কোনো নোটিশ যেটা মুখে মুখে প্রচার করা হবে সেটার জন্য হতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যখন প্রশ্ন তৈরি হয় তখন কিন্তু আমাদের বাচনিক যোগাযোগ বা শাব্দিক যোগাযোগের মৌখিক বা লিখিত এরকম কোনো উদ্দীপক তৈরি হতে পারে এবং সেই ক্ষেত্রে লিখিত যোগাযোগের সুবিধাগুলো আমাদের অনেক সময় জানতে হয়, আবার মৌখিক যোগাযোগের সুবিধাগুলো কিন্তু অনেক সময় আমাদের জানতে হয়। যেহেতু আমরা লিখিত যোগাযোগ বলতে কি বোঝায় আমরা জেনেছি, তাহলে আমরা সুবিধাটা একটু জানি। লিখিত যোগাযোগ করার ফলে একটা প্রতিষ্ঠানে বিভিন্ন স্তরে কর্মকর্তা বা কর্মচারী এবং প্রতিষ্ঠান নিজে কী কী সুবিধা ভোগ করে সেটা হচ্ছে যে প্রথম হচ্ছে লিখিত যোগাযোগের মাধ্যমে একটা আইনগত সত্তা থাকে, যে পত্রটা বা যে চিঠিটা বা যে তথ্যটা আদান প্রদান করা হলো। তারপরে হচ্ছে যেহেতু আইনগত ভিত্তি, তারপরে নির্ভরযোগ্যতা থাকে, তারপরে কর্মীদের কাছে গ্রহণযোগ্যতা, মানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষই এই লিখিত আদেশ বা নির্দেশ দিয়েছে সেই গ্রহণযোগ্যতা, ভুল বুঝাবুঝি অবসান ঘটে এই লিখিত যোগাযোগের ফলে, যে চিঠি বা পত্রটা বা যে বিজ্ঞপ্তিটা প্রচার করা হলো আদেশ বা নির্দেশ যেটাই হোক না কেন সেক্ষেত্রে লিখিত আকারে প্রকাশ করা হয় বলে কোনো ভুল বুঝাবুঝি থাকে না। তারপরে বলবো আমরা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এখানে সময় কম লাগছে, তারপরে হলো অর্থের অপচয় কম হচ্ছে, এই সবগুলো কিন্তু আমাদের লিখিত যোগাযোগের সুবিধা। এখন আমরা যদি জানতে চাই যে মৌখিক যোগাযোগের সুবিধা কি থাকতে পারে, মৌখিক যোগাযোগের সুবিধার প্রথম সুবিধা হবে যে মৌখিক যোগাযোগের ফলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রত্যক্ষ বা ব্যক্তিগতভাবে এই আদেশ বা নির্দেশ বা বিজ্ঞপ্তিটা প্রচার করলো। এটি হলো সুবিধা এই কারণে যে উপস্থিত সকল কর্মকর্তা বা কর্মচারীরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সরাসরি আদেশ বা নির্দেশটা তারা বুঝতে পেরেছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং অধীনস্থ কর্মীদের ভিতরে ভুল বুঝাবুঝির অবসান ঘটে। মানে যোগাযোগের ফলে যদি কোনো অসন্তোষ সৃষ্টি হয়, ভুল বুঝাবুঝি হয়, সেই ক্ষেত্রে সেটা অবসান ঘটে। তারপরে হবে যে লাল ফিতার দৌরত্ব, যেটাকে বলবো যে একটা লিখিত যোগাযোগ অনেক সময় বিভিন্ন জায়গায় পরিবর্তন হয়ে অধীনস্থ কর্মীদের কাছে আসে, কিন্তু যেহেতু মৌখিক যোগাযোগ হয় সেখানে বিভিন্ন মাধ্যমের পরিহার করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নিজেই সরাসরি অধীনস্থ কর্মীদের আদেশ বা নির্দেশ বা প্রতিষ্ঠান সম্পর্কিত তথ্য বা নির্ভুলভাবে উপস্থাপন করতে পারে। তারপরে মৌখিক যোগাযোগের আরও সুবিধা হচ্ছে যে সময় কম লাগছে, একই সাথে সকল অধীনস্থ কর্মীদেরকে এটা সরবরাহ করতে পারছে, প্লাস সকল ধরনের অধীনস্থ কর্মী, শিক্ষিত অশিক্ষিত, কম বোঝা বেশি বোঝা, দক্ষ অদক্ষ, সকল ধরনের অধীনস্থ কর্মীদের সেটা বোধগম্য হতে সহজ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে শেষ করলাম যে শাব্দিক বা বাচনিক যোগাযোগ, এবং এই ক্ষেত্রে আমরা আলোচনা করলাম লিখিত বা যোগাযোগ এবং মৌখিক যোগাযোগ। লিখিত যোগাযোগের ধরন আলোচনা করলাম, লিখিত যোগাযোগের উদাহরণ দিলাম এবং আমরা কিছু সুবিধা আলোচনা করলাম। মৌখিক যোগাযোগের ধরন এবং কিছু সুবিধা আলোচনা করলাম। এখন আমরা যাব অবাচনিক বা শব্দ বহির্ভূত যোগাযোগ। অবাচনিক বা শব্দ বহির্ভূত যোগাযোগ বলতে কি বোঝায়? এখন আমি যদি আমার মুখে শব্দ ব্যবহার না করে বিভিন্ন আকার ইঙ্গিত করে তোমাদের কিছু এই লেকচার দেই, তাহলে কিন্তু বলা হবে যে শব্দ বহির্ভূত বা অবাচনিক যোগাযোগ। সবচেয়ে বড় উদাহরণ হলো যখন আমাদের টিভিতে খবর প্রচার হয়, তখন দেখবে যে শুধুমাত্র অভিব্যক্তি প্রকাশ করার জন্য এখন একজন নিউজ এডিটর আছে, উনি কিন্তু বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে
যে বাচনিক শব্দ সংবাদ যে পড়ছে সেই বাচনিক সংবাদটা সে আকার ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছে, যারা শাব্দিক ওয়ার্ডগুলি বুঝে না তাদের জন্য। তাহলে অর্থই হচ্ছে অবাচনিক বা শব্দ বহির্ভূত যোগাযোগ হচ্ছে যখন বিভিন্ন মুখাবয়ব অথবা আকার ইঙ্গিত, চক্ষু অথবা স্পর্শ, তারপর কান্না, পোশাক, এগুলি দিয়ে যখন যোগাযোগ করা হয় তখন তাকে বলবো আমরা অবাচনিক বা শব্দ বহির্ভূত যোগাযোগ। অনেক সময় আমাদের ইমোশনালি হয়ে আমরা চোখের পানি ফেলে আমরা কিন্তু বুঝি আমরা মনের কষ্ট আছে, আমরা জোরে হেসে আমরা মনে করি যে আমার মনটা খুব ভালো আছে, অথবা আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের পোশাক পরে ওই পরিস্থিতিতে নিজের উপস্থিতি আমি ভালো কি মন্দ সেটা প্রকাশ করি। এই সকল কিছুই কিন্তু অবাচনিক বা শব্দ বহির্ভূত যোগাযোগ। আমাদের 3 নম্বর যোগাযোগ সম্পূর্ণ হলো। এখন আমরা 4 নম্বর যোগাযোগে যাব। 4 নম্বর যোগাযোগ হচ্ছে আমাদের ব্যাপ্তি অনুযায়ী যোগাযোগ। 4 নম্বর যোগাযোগ আমাদের ব্যাপ্তি অনুযায়ী যোগাযোগ। ব্যাপ্তি অনুযায়ী যোগাযোগ, ব্যাপ্তি অনুযায়ী যোগাযোগের দুটো ভাগ আছে। একটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ, আরটা হচ্ছে বাহ্যিক যোগাযোগ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন যোগাযোগের শ্রেণী বিভাগের 4 নম্বর শ্রেণীতে আছি। 4 নম্বর শ্রেণী হচ্ছে ব্যক্তি অনুযায়ী যোগাযোগ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু জেনে নাও ব্যক্তি অনুযায়ী যোগাযোগ বলতে কি বোঝায়। ব্যক্তি অনুযায়ী যোগাযোগ হচ্ছে একটা প্রতিষ্ঠান তার তথ্য সরবরাহ করার ক্ষেত্রে, যোগাযোগ করার ক্ষেত্রে যে পরিধি নির্ধারণ করে প্রতিষ্ঠানের ভিতর এবং বাহিরে, তাকে বলা হয় ব্যক্তি অনুযায়ী যোগাযোগ। সেক্ষেত্রে আমরা দুটো শ্রেণীবিভাগ দিয়েছি, একটা হচ্ছে অভ্যন্তরীণ যোগাযোগ, একটা হচ্ছে বাহ্যিক যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগ বলতে কি বোঝায়? একটা প্রতিষ্ঠানের ভিতরে প্রাতিষ্ঠানিক কাজের জন্য কিছু গোপনীয়তা রক্ষা, কিছু নিজস্ব কাজ করার জন্য প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর ভিতরে যে যোগাযোগ করা হয় তখন বলা হয় অভ্যন্তরীণ যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগে যে বিষয়গুলো খেয়াল রাখতে হয় যে গোপনীয়তা কতটুকু রক্ষা হয়েছে এবং সে তথ্য এবং সেই যোগাযোগ বা সেই বার্তাটা কোন পর্যায়ে কর্মীদের কাছে কতটুকু দেওয়া হবে। তোমরা নিশ্চয়ই জানো যে একটা প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থাকে, মিড লেভেলের কর্তৃপক্ষ থাকে এবং নিম্ন স্তরে শ্রমিক বা কর্মীরা থাকে। প্রতিষ্ঠানের সকল ধরনের তথ্য কিন্তু সকল স্তরে কর্মকর্তা বা কর্মচারীদের কাছে যায় না। যে তথ্যগুলো যে পর্যায়ে কর্মকর্তা বা কর্মচারীদের কাছে যাওয়া উচিত এবং গেলে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন সহজ হবে, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কিন্তু সেই ধরনের তথ্য সেই স্তরে বা সেই লেভেলে কর্মকর্তা বা কর্মচারীদের কাছে পৌঁছে থাকে। সেটাকে বলা হয় অভ্যন্তরীণ যোগাযোগ। অভ্যন্তরীণ যোগাযোগের ক্ষেত্রে সবসময় যেটা মনে রাখতে হবে যে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করার জন্য কর্তৃত্ব এবং দায়িত্ব অনুযায়ী কাকে কোন তথ্য বা কোন বার্তা সরবরাহ করা হবে সেই ক্ষেত্রে যোগাযোগ হবে, অথবা প্রাতিষ্ঠানিক গোপনীয়তা রক্ষার ক্ষেত্রে কোন তথ্য বা কোন বার্তা কোন স্তরে ব্যক্তিদের কাছে দেয়া হবে, এটা বলা হচ্ছে প্রাতিষ্ঠানিক অভ্যন্তরীণ যোগাযোগ। তবে একটা জিনিস মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানের স্বার্থে যে তথ্য বা যে বার্তাটা সকল স্তরের কর্মীদের কাছে দিতে হয় বা দেওয়া দরকার, সে তথ্য এবং বার্তাটা অবশ্যই নির্ভুলভাবে প্রতিষ্ঠানের অভ্যন্তরে সকল কর্মকর্তা বা কর্মচারীদের কাছে একইভাবে প্রচার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যাব বাহ্যিক যোগাযোগ। ব্যক্তি অনুযায়ী যোগাযোগের দ্বিতীয় নম্বর হচ্ছে বাহ্যিক যোগাযোগ। বাহ্যিক যোগাযোগ বলতে কি বুঝি? একটা প্রতিষ্ঠান শুধুমাত্র তার নিজস্ব তথ্য বা সংবাদ বা বার্তা নিজের প্রতিষ্ঠানের ভিতরে আদান প্রদান করলেই সে প্রতিষ্ঠান টিকে থাকে না। মনে রাখতে হবে যে একটা প্রতিষ্ঠান যখন প্রাতিষ্ঠানিক কাজ করবে, ব্যবসা বাণিজ্য করবে, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন অঙ্গ সংগঠন অথবা বিভিন্ন ব্যাংক, বিমা অথবা বিভিন্ন অংশীদারি প্রতিষ্ঠানের সাথেও কিন্তু তাদের যোগাযোগ করতে হয়। কারণ একটা ব্যবসা প্রতিষ্ঠান কখনো একা একা ব্যবসা করে চলতে পারে না। সমাজে, রাষ্ট্রে, বহির্বিশ্বে বিভিন্ন দেশের ভিতর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাথে তার যোগাযোগ করতে হয়। ব্যাংক, বিমা, পরিবহন সকল ক্ষেত্রে থেকে যোগাযোগ করতে হয় এবং এই সকল ধরনের যোগাযোগও কিন্তু ব্যবসায়িক যোগাযোগের একটা অংশ।
এবং একটা প্রতিষ্ঠান তার ব্যবসায়িক কাজের জন্য যখন এই বাহ্যিক যোগাযোগটা রক্ষা করে, সেখানে কিন্তু মনে রাখতে হবে সকল যোগাযোগই কিন্তু মৌখিকও হতে পারে আবার লিখিতও হতে পারে, দুটো উপায়েও কিন্তু যোগাযোগ হতে পারে। এবং এই যোগাযোগটা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জন করার জন্য অবশ্যই প্রতিনিয়তই এবং প্রতিদিনই একটা প্রতিষ্ঠান করে থাকে। এবং যখন একটা প্রতিষ্ঠান তার প্রাতিষ্ঠানিক কাজের জন্য বিভিন্ন অঙ্গসংগঠন, ব্যবসা প্রতিষ্ঠান, অংশীদার, ব্যাংক, বিমা বা প্রতিযোগী কোম্পানির সাথে যোগাযোগ করবে, সেই প্রতিষ্ঠান তত বেশি তার উদ্দেশ্য এবং লক্ষ্য অর্জনের জন্য সুফল হবে। এবং সেই যোগাযোগটা অবশ্যই প্রাতিষ্ঠানিক নিয়ম নীতি অনুসরণ করে অবশ্যই করতে হবে। এখন আমরা যাব 5 নম্বর যোগাযোগ। 5 নম্বর যোগাযোগ আমরা বলা হচ্ছে অন্যান্য যোগাযোগ। 5 নম্বর যোগাযোগে বলা হচ্ছে অন্যান্য যোগাযোগ। অন্যান্য যোগাযোগের ভিতরে আসলে অনেকগুলো যোগাযোগ আছে। অন্যান্য যোগাযোগের ভিতরে আছে আমাদের গণযোগাযোগ। গণযোগাযোগটা হচ্ছে এমন যে একটা তথ্য বা সংবাদ যখন একই সাথে একই তথ্য সকল পর্যায়ে দেশের নাগরিক, রাষ্ট্রের নাগরিক, সমাজে অথবা কোনো প্রতিষ্ঠানের ভিতরে সকল ব্যক্তিদের কাছে একই সাথে প্রচার করা হয়, তখন বলা হয় গণযোগাযোগ। আমরা এই মুহূর্তে বলবো যে যদি মনে করো যে আমরা কালই মাত্র শুনলাম যে রাশিয়া যখন বলল যে আমরা করোনা ভ্যাকসিন আবিষ্কার করেছে, তখন কিন্তু সারা বিশ্বে মানুষ সাথে আমরা কিন্তু শুনতে পেরেছি। এটা কিন্তু গণযোগাযোগের একটি অংশ। তারপর আমরা বলবো প্রতিদিন টিভির সামনে বসে আমরা যখন দেখি যে করোনা ভাইরাস থেকে মুক্তির জন্য নিজেদের সেফটি থাকার জন্য, নিরাপদ থাকার জন্য কী করতে হবে, সেটা কিন্তু গণযোগাযোগের একটা অংশ। আমরা যদি মনে করি নির্দিষ্ট কোনো এরিয়াতে বিদ্যুৎ বা গ্যাস থাকবে না, সেটা যখন টিভিতে বা লিফলেটের মাধ্যমে অথবা মাইকের মাধ্যমে প্রচার করা হয়, সেটাও যোগাযোগের একটা অংশ। যখন এমন কিছু তথ্য বা সংবাদ থাকে যে সকল মানুষকে একই সাথে একই তথ্য প্রচার করা হবে দেশের ভিতরে বাহিরে সমাজে, তখন সেটাকে বলা হয় গণযোগাযোগ। এবং গণযোগাযোগের মাধ্যমগুলো কি আছে? গণযোগাযোগের মাধ্যম আছে রেডিও আছে, টেলিভিশন আছে, বিলবোর্ড থাকতে পারে, যে বিলবোর্ডে একসাথে বলা হয় যে আপনারা ইউটার্ন নেবেন, আপনারা বিভিন্ন রাস্তার দিক নির্দেশনা দেওয়া হয়, অথবা ডেঞ্জার পয়েন্ট আছে দেওয়া হয়, অথবা এখানে ফরেস্ট আছে অথবা জঙ্গল আছে, এগুলি কিন্তু গণযোগাযোগের একটা অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আর কি থাকতে পারে? গণযোগাযোগটা তোমরা একটু ভালো করে পড়ে নিও, কারণ এটা কিন্তু আমাদের প্রশ্ন অনেক সময় হয়ে যায়। তারপর আছে প্রাত্যহিক যোগাযোগ। অনেক সময় আমার নিজস্ব বন্ধুদের অথবা নিজস্ব যাদের আপনজন মনে করি প্রতিষ্ঠান ভিতর এবং বাহিরে যখন কাউকে হ্যালো বলা হয়, গুড মর্নিং বলা হয়, গুড ইভিনিং মেসেজ পাঠানো হয়, সেটা হলো প্রাত্যহিক যোগাযোগ। তারপরে হতে হবে সাংগঠনিক যোগাযোগ। সাংগঠনিক যোগাযোগ হচ্ছে একটা সংগঠন যখন অন্য একটা সংগঠন মানে সিমিলার পর্যায়ে বা একই পর্যায়ভুক্ত ব্যবসা বাণিজ্য করার যে সংগঠনগুলো আছে, সেই সংগঠনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা কর্মচারীরা যখন অধীনস্থ কর্মচারী যখন একটা প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠানে যোগাযোগ করে, তখন তাকে বলো আমরা সাংগঠনিক যোগাযোগ। তারপরে বলা হচ্ছে আমাদের গণযোগাযোগ হলো, প্রাত্যহিক যোগাযোগ হলো, সাংগঠনিক যোগাযোগ। এই সকল কিছু কিন্তু আমাদের অন্যান্য যোগাযোগের একটি অংশ। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের কিন্তু যোগাযোগের শ্রেণীবিভাগ আলোচনা করা হলো। এখন আমরা যোগাযোগ অধ্যায়ে যে বিষয়গুলো আলোচনা করব, আমাদের আছে যোগাযোগ অধ্যায়ের বাকি যে অংশগুলো থেকে আমাদের ছোট এমসিকিউ প্রশ্ন হয়, অনুধাবনের প্রশ্ন হয়, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। প্রথমে বলবো আমরা ফ্যাক্স। ফ্যাক্স বলতে কি বোঝায়? ফ্যাক্স একটা সময় ছিল যে ফ্যাক্সের মাধ্যমে কোনো নির্ভুল তথ্য একটা ফ্যাক্স থেকে আরেকটা ফ্যাক্সের মাধ্যমে একটা ফ্যাক্স থেকে আরেকটা ফ্যাক্সে পাঠানো হতো। তার অর্থ হচ্ছে যখন আমাদের ইন্টারনেটের বিষয়টা ছিল না, তখন কিন্তু ফ্যাক্সের মাধ্যমে বিভিন্ন তথ্য, সংবাদ, কোনো বুলেটিন হতে পারে, কোনো আবেদনপত্র হতে পারে, অথবা যে কোনো ধরনের ছবি সম্বলিত কোনো তথ্য যখন একটা অফিস আর একটা অফিসের মাধ্যমে পাঠানো হতো, সেক্ষেত্রে ফ্যাক্স ব্যবহার করতে। ফ্যাক্সের ক্ষেত্রে কিন্তু দুটোই ফ্যাক্স মেশিন দুটো অফিসে থাকতে হবে। একটা অফিস বসে ফ্যাক্সের মেশিনের ভিতরে একটা কাগজ ঢুকাবে যে তথ্য বা সংবাদটা সে পাঠাতে চায় নির্দিষ্ট কোনো অফিসে, এবং ওই নির্দিষ্ট অফিসেও কিন্তু একটা ফ্যাক্স মেশিন থাকতে হবে। সেই ফ্যাক্স মেশিনে
যে অফিস নির্ভুল তথ্য বা সংবাদ বা ছবি সম্বলিত কোনো তথ্য পাঠিয়েছে ওই নির্ভুলভাবে অন্য একটি প্রতিষ্ঠান কিন্তু সেটাই পেয়ে থাকে, সেটা হতো ফ্যাক্স। বর্তমান সময়ে কিন্তু আমরা ফ্যাক্সটা কম ব্যবহার করা, যেহেতু আমাদের স্ক্যানিং মেশিনটা আছে, আমরা কিন্তু অনেক কিছু স্ক্যান করে আমরা ইমেলের মাধ্যমে পাঠিয়ে থাকি। ফ্যাক্স। তারপরে হচ্ছে আইসিটি। আইসিটি সম্পর্কে ধারণা হচ্ছে তোমাদের কিন্তু আইসিটি প্রথম পত্রের একটি অধ্যায় আছে, আবার আইসিটি সম্পর্কে কিন্তু পুরো একটা সাবজেক্টও তোমাদের আছে। তারপরে আবার বলবো যে আইসিটি হচ্ছে সেই মাধ্যম যেটা দিয়ে তথ্য যোগাযোগ প্রযুক্তি, বিভিন্ন ইন্টারনেট বা বিভিন্ন মাধ্যম ব্যবহার করে যখন এক প্রতিষ্ঠান থেকে আরেকটা প্রতিষ্ঠান সারা বিশ্বব্যাপী যখন ব্যবসায়িক কাজ সম্পন্ন করা হয় তাকে আইসিটি বলা হয়, ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজি। আমরা তারপরে বলবো যে গণযোগাযোগ আলোচনা করা হলো, জনগণের উদ্দেশ্যে বা সকল ব্যক্তিকে যোগাযোগ করার ক্ষেত্রে যে যোগাযোগটা করা হয়ে থাকে রাষ্ট্রের ক্ষেত্রে, সমাজের ক্ষেত্রে, বিশ্বব্যাপী, তাকে গণযোগাযোগ। তারপরে বলা হচ্ছে ভিডিও কনফারেন্সিং। ভিডিও কনফারেন্সিং একটু গুরুত্বপূর্ণ, তোমরা একটু ভালো করে শুনে নাও। ভিডিও কনফারেন্সিং অর্থই হচ্ছে যে যখন টেলিভিশন বা মনিটরের মাধ্যমে যখন একটা অফিস থেকে অথবা একটা অফিসে বিভিন্ন শাখা উপশাখা বিভিন্ন জায়গায় যখন অফিসিয়াল বিষয় নিয়ে আলাপ আলোচনা বা সিদ্ধান্ত গ্রহণ করা হয়, এবং এই ক্ষেত্রে ভিডিও কনফারেন্সিং ক্ষেত্রে সকলকে একই সময়ে ওই মনিটরের সাথে সামনে উপস্থিত থেকে এই ব্যবসায়িক কাজগুলো সম্পূর্ণ করার জন্য আলাপ আলোচনার মাধ্যমে এবং তাৎক্ষণিক প্রতিক্রিয়ার সুবিধা অসুবিধার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেটাকে বলা হয় ভিডিও কনফারেন্সিং। বর্তমান সময়ে বলবো আমরা যে আমাদের প্রধানমন্ত্রী যেমন ভিডিও কনফারেন্সিং মাধ্যমে বিভিন্ন জায়গায় বিভিন্ন রাস্তাঘাট, ব্রিজ অথবা বিভিন্ন ইন্ডাস্ট্রিগুলো ওপেন করে বা উন্মোচন করে, সেটা ভিডিও কনফারেন্সিং মাধ্যমে, অথবা একটা রাষ্ট্র থেকে আরেকটা রাষ্ট্রের যে রাষ্ট্রপ্রধানরা আলোচনা করে বিভিন্ন রাষ্ট্রীয় বিষয় নিয়ে, সেটাও ভিডিও কনফারেন্সিংয়ের মধ্যে হবে। তার অর্থই হচ্ছে ভিডিও কনফারেন্স বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি মাধ্যম ব্যবসায়িক কাজ, রাষ্ট্রীয় কাজ এবং সামাজিক কাজের ক্ষেত্রে। এবং একটা প্রতিষ্ঠানের ভিতরেও যখন বিভিন্ন সিদ্ধান্ত বা পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করা হয়, এবং এই ভিডিও কনফারেন্সের মাধ্যমে যারা এই কনফারেন্সের সাথে সম্পৃক্ত তাদের সকলকে একই সময়ে মনিটরের সামনে বসে মতামত দেওয়া হয়, আলাপ আলোচনা করা হয় এবং সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এটা মনে রাখতে হবে, ভিডিও কনফারেন্সিংয়ের জন্য অবশ্যই তোমাদের ইন্টারনেট থাকতে হবে, মনিটর থাকতে হবে, এবং যেখানে মোবাইলও থাকতে পারে অথবা কম্পিউটার ল্যাপটপ যে কোনো একটা ব্যবহার করা যায়। আর যেহেতু আমরা এখন করোনা ভাইরাসের জন্য সারা বিশ্বের মানুষ মোটামুটি ঘরে বসে আছি এবং অনেক ধরনের কাজও আমরা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ব্যবসায়িক কাজগুলো সম্পন্ন করা হচ্ছে। আর একটা কথা তোমাদের বলি, অনেক সময় কিন্তু ইন্টারনেটে যারা বিভিন্ন জায়গায় আবেদনপত্র জমা দেয়, অনেক প্রতিষ্ঠান আছে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারা কিন্তু আবেদন প্রার্থীদের ইন্টারভিউ নেওয়া হয়, এবং দেশের ভিতরে এবং দেশের বাহিরে। সেক্ষেত্রে আবেদনপত্র যারা চাকরির জন্য আবেদনপত্র যারা করেছিল তারা সরাসরি উপস্থিত না থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাক্ষাৎকার গ্রহণ নেওয়া হয়, এবং এভাবে কিন্তু অনেকে চাকরিও হয়ে যায়। তারপরে আমরা বলবো টেলিকনফারেন্সিং। টেলিকনফারেন্সিং অর্থই হচ্ছে টেলিফোনের মাধ্যমে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থ হচ্ছে যে বিভিন্ন স্থানে অবস্থিত কর্মকর্তা বা কর্মচারীরা একই সময় টেলিফোনের মাধ্যমে অথবা মোবাইলের মাধ্যমে মোবাইলে কথা বলার মাধ্যমে বিভিন্ন তথ্য এবং আদান প্রদান করায় সিদ্ধান্ত গ্রহণ হয়, ব্যবসা বাণিজ্যের সম্পর্কে আলাপ আলোচনা করা হয়। সেক্ষেত্রেও কিন্তু তাৎক্ষণিকভাবে, যদিও টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে মানুষের আবেগ অনুভূতি বা অভিব্যক্তি বোঝা যায় না, কিন্তু ব্যবসায়িক কাজের ক্ষেত্রে এখানেও কিন্তু একই সাথে একই পর্যায়ে সকল কর্মকর্তা কর্মচারীর সাথে আলাপ আলোচনা করে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য বা লক্ষ্য অর্জন করা সহজ হয়ে যায়। টেলিকনফারেন্সিং কিন্তু বর্তমান সময়ে খুবই গুরুত্বপূর্ণ একটা মাধ্যম, যে মাধ্যমে একটা প্রতিষ্ঠান যখন আমরা বলবো যে আমরা যখন লকডাউনে ছিলাম, সারা বিশ্বের যখন অনেক ব্যবসা বাণিজ্য বন্ধ ছিল, তখন কিন্তু এই টেলিকনফারেন্সিংয়ের মাধ্যমে ঘরে বসে কিন্তু অনেক প্রতিষ্ঠান আছে নিজেদের প্রাতিষ্ঠানিক কাজ, ব্যবসায়িক কাজগুলো সম্পন্ন করেছে। তারপর আমরা বলবো ইমেল। ইমেল বলতে কি বোঝায়? ইমেল অর্থ হচ্ছে ইলেকট্রনিক মেল।
ইমেল আগে যেমন আমাদের মেল পাঠানো হতো, বিভিন্ন অফিস আদালতে চিঠি পাঠানো হতো, যেটা সময় সাপেক্ষ ছিল, অনেক সময় দেরি হয়ে যেত, অনেক কিছুই হতো। কিন্তু বর্তমান সময়ে যেহেতু আমরা আইসিটি যুগে বা ইলেকট্রনিক যুগে বা ইন্টারনেটের যুগে বসবাস করি, আমরা কিন্তু এখন কিন্তু ইমেলটা বা ইলেকট্রনিক মেলটা বেশি ব্যবহার করি। ইলেকট্রনিক্স মেল বলতে কি বোঝায়, যে তোমরা কিন্তু ইলেকট্রনিক্স মেল সম্পর্কে বা ইমেল সম্পর্কে তোমাদের কিন্তু মনে করে দেওয়ার কোনো দরকার হয় না, আমি জানি তোমরা জানো। তারপরে বলছি ইমেলের জন্য ইমেল, যে তুমি যেখানে ইয়াহু, জিমেল বা হটমেল যেখানে তুমি যাও, তোমার আইডি ওপেন করতে হবে, এবং আইডি ওপেন করে অথবা একটা প্রতিষ্ঠানের নিজস্ব ইমেল অ্যাড্রেস থেকে সেখানে কিন্তু ব্যবসায়িক কাজ সম্পন্ন করা যায়। ব্যবসায়িক কাজ অর্থ হচ্ছে আগে যেমন হার্ড কপি বা কাগজে চিঠি পোস্ট করা হতো, এখন কিন্তু অফিসে বসে একটা আইডি ওপেন করে নির্দিষ্ট ব্যক্তিরও কিন্তু ইমেল আইডি থাকতে হবে। এক ব্যক্তির ইমেল, আমার জন্য ইমেল আইডি থাকতে হবে, তোমাদেরও ইমেল আইডি থাকতে হবে। আমার কোনো তথ্য বা সংবাদ, ব্যবসায়িক কোনো তথ্য বা সংবাদ আমি অন্যজনের কাছে পাঠাবো, সেক্ষেত্রে ইমেল আইডিটা অবশ্যই নির্ভুল থাকতে হবে। এবং যে তোমরা অবশ্যই জানো যে ইমেলের ভিতরে যে তথ্যগুলি, সংবাদগুলো দেওয়া হয়, সেক্ষেত্রে সেই তথ্য বা সংবাদটা সরাসরি ওই ব্যক্তি পেয়ে থাকে। ইমেলের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে যে যেমন একটা চিঠি, আগে যেমন হার্ড কপি একটা চিঠি একসাথে অনেকজনের কাছে যেত না, এখন কিন্তু ইমেলটা কিন্তু যখন তুমি একটা ইমেল কয়েকজনের কাছে পাঠাবে, তখন কিন্তু একটা ইমেল বিভিন্ন জনের কাছে সিসির মাধ্যমে বা কপির মাধ্যমে পাঠানো যায়। তারপরে আছে আমাদের যান্ত্রিক যোগাযোগ। যান্ত্রিক যোগাযোগটা একটু আমরা বলি, যান্ত্রিক যোগাযোগ বলতে কি বোঝায়। যন্ত্র ব্যবহার করে, এটাও কিন্তু আমাদের অনেক সময় জ্ঞান বা অনুধাবনের প্রশ্ন আসে। যান্ত্রিক যোগাযোগ বলতে কি বোঝায়? যন্ত্রের মাধ্যমে যে যোগাযোগ করা হয় তাকে যান্ত্রিক যোগাযোগ। যান্ত্রিক, আমাদের কিন্তু মৌখিক যোগাযোগের একটা অংশ আছে যান্ত্রিক যোগাযোগ, একটা হলো অযান্ত্রিক যোগাযোগ। আমরা যান্ত্রিক যোগাযোগের ভিতরে বলবো যে আমি তোমাদের সাথে যে যোগাযোগটা করছি, এটা ইন্টারনেটের মাধ্যমে, আমাদের ফেসবুকের মোবাইল ব্যবহার করে, তোমরাও নিশ্চয়ই মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করে আমার সাথে যোগাযোগ করছো, সেটাকে হলো যান্ত্রিক যোগাযোগ। যান্ত্রিক যোগাযোগ আরও মাধ্যম আছে, রেডিও আছে, টেলিভিশন আছে, কম্পিউটার বা ল্যাপটপ আছে, মোবাইল আছে। এই সকল কিছু যখন যন্ত্রের মাধ্যমে এক পক্ষ আর এক পক্ষের সাথে যোগাযোগ করে, তখন তাকে বলবো যান্ত্রিক যোগাযোগ। তার অর্থই হচ্ছে যে সরাসরি উপস্থিত না থেকে কাগজ কলম ব্যবহার করে পৃথিবীতে যে প্রযুক্তিগুলো আছে, প্রযুক্তির মাধ্যমে যখন এক পক্ষ আর এক পক্ষের সাথে যোগাযোগ করে, তথ্য বা সংবাদ আদান প্রদান করে, তাহলে আমরা তাকে বলবো যান্ত্রিক যোগাযোগ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসের মাধ্যমে কিন্তু আমাদের যোগাযোগের অধ্যায়টি সম্পূর্ণ করলাম। প্রথম পর্বটি ছিল আমাদের ঈদের আগে একটি পর্ব সম্পূর্ণ করেছি, আজকে দ্বিতীয় পর্ব সম্পূর্ণ করে যোগাযোগ অধ্যায়টি আমি সম্পূর্ণ করেছি। আশা করি সকলেই আমার এই লেসনটা তোমরা নিতে পেরেছো, এবং পরবর্তী ক্লাসে আমি যেহেতু ব্যবস্থাপনা দ্বিতীয় পত্রে সম্পূর্ণ করব, সেহেতু পরবর্তী ক্লাসে আমি নতুন একটি অধ্যায় নিয়ে তোমাদের সামনে হাজির হব। আশা করি যারা ক্লাসটা সম্পূর্ণ করতে পেরেছো, তোমরা যদি সমস্যা হয় আমাদের ফেসবুক পেজে, কিশোর বাতন ফেসবুক পেজে এই লেকচারটা আবার থেকে যাবে। যার যে ধরনের সমস্যা হোক না কেন, তোমরা আবার এই ক্লাসটা সম্পূর্ণ করতে পারবে। আশা করি ভালো থাকবে, সুস্থ থাকবে, পরিবারের সাথেই থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।